গুড মর্নিং সবাইকে। আজ হলো 30 জুলাই বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো জনগণনা নির্বিঘ্নে সম্পন্ন করতে কড়া নির্দেশিকা জারি কাছাড় জেলা প্রশাসনের। পূর্বানুমতি ছাড়া গৃহতালিকা ও গৃহগণনা পূর্বে নিযুক্ত কর্মীদের কোনো ছুটি মঞ্জুর করা যাবে না। চলমান জনগণনা কর্মসূচি সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কাছাড় জেলা প্রশাসন প্রতিটি বিভাগের উদ্দেশ্যে কঠোর নির্দেশনা জারি করেছে। নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, জনগণনার কাজে নিযুক্ত সমস্ত আধিকারিক ও কর্মচারীকে জনগণনা আইন 1948-এর বিধান অনুযায়ী নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে তাদের উপর অর্পিত কর্তব্য পালনের নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের জারি করা নির্দেশে বলা হয়েছে, জনগণনার কাজে নিযুক্ত প্রত্যেক আধিকারিক ও কর্মচারীর কর্তব্য হল জনগণনার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করা। যদি কোনো আধিকারিক বা কর্মচারী তার উপর অর্পিত দায়িত্ব পালনে অসম্মত জানান কিংবা যথাযথ নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালন না করেন অথবা জনগণনা আইন 1948 এবং তার অধীন প্রণীত বিধি অনুযায়ী জারি করা আইনসম্মত নির্দেশ অমান্য করেন, তবে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। জনগণনা আইন 1948 দ্বারা 11 ক অনুযায়ী এ ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ 1000 টাকা পর্যন্ত জরিমানা, পাশাপাশি দোষী সাব্যস্ত হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে নির্ধারিত জরিমানার সর্বোচ্চ 3 বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হতে পারে। একই সঙ্গে 2027 সালের জনগণনার প্রথম পর্যায়ে অর্থাৎ হাউস লিস্টিং অ্যান্ড হাউজিং সেন্সাস ফেজ 1-এ নিযুক্ত কর্মীদের বিষয়ে কাছাড় জেলার অধীনস্থ সমস্ত বিভাগীয় প্রধানদের জন্য পৃথক নির্দেশনা জারি করা হয়েছে। এই নির্দেশের আওতায় রয়েছেন মাস্টার ট্রেনার, ফিল্ড ট্রেনার, গণনাকারী অর্থাৎ এনুমারেটর, সুপারভাইজার এবং জনগণনার কাজে নিযুক্ত সংরক্ষিত কর্মীরা। নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে, জনগণনার কাজে নিযুক্ত কোনো আধিকারিক বা কর্মচারীকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি বা অনুমোদন ছাড়া কোনো অবস্থায় নৈমিত্তিক ছুটি অর্থাৎ সিএল, অর্জিত ছুটি অর্থাৎ ইএল, চাইল্ড কেয়ার লিভ অর্থাৎ সিসিএল অথবা অন্য কোনো ধরনের ছুটি মঞ্জুর করা যাবে না। উল্লেখ্য, চলমান হাউস লিস্টিং ও গৃহগণনা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত জনবলের নিরবিচ্ছিন্ন উপস্থিতি নিশ্চিত করতেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, কারণ এই পর্যায়টি সমগ্র দেশের জনগণনা কার্যক্রমের পরবর্তী ধাপগুলির ভিত্তি হিসেবে বিবেচিত হয়। ফলে জনগণনা 2027-এর কাজ নির্ধারিত সময়ের মধ্যে দক্ষতার সঙ্গে সম্পন্ন করার স্বার্থে সংশ্লিষ্ট সমস্ত বিভাগ ও আধিকারিকদের এই নির্দেশ কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। অপরদিকে অরুণোদয় কাছাড়ের প্রস্তুতি সম্পন্ন, সরাসরি সম্প্রচার হবে মুখ্যমন্ত্রীর ভাষণ। আধার ভিত্তিক তথ্য প্রদানের নতুন অধ্যায়ের সূচনা 1 আগস্ট। অরুণোদয় প্রকল্পের সুবিধা প্রাপকদের জন্য আরও স্বচ্ছ, নিরাপদ ও নিরবিচ্ছিন্ন আর্থিক সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে আধার ভিত্তিক অর্থ প্রদান ব্যবস্থার আনুষ্ঠানিক সূচনার জন্য সম্পূর্ণ প্রস্তুত কাছাড় জেলা। আগামী 1 আগস্ট দুপুর 12টায় মুখ্যমন্ত্রীর সরাসরি ভাষণের মাধ্যমে রাজ্য জুড়ে এই গুরুত্বপূর্ণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হবে। সেই অনুষ্ঠানকে ঘিরে জেলার সর্বত্র বিস্তৃত প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করেছে কাছাড় জেলা প্রশাসন। অরুণোদয় প্রকল্পের প্রত্যেক সুবিধা প্রাপক যাতে নিজ নিজ এলাকার নির্ধারিত স্থানে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রীর ভাষণ সরাসরি দেখতে ও শুনতে পারেন, সেই লক্ষ্যেই জেলার বিভিন্ন প্রান্তে একযোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বদরপুর পৌরসভা, বাঁশকান্দি উন্নয়ন খণ্ড, বিন্নাকান্দি উন্নয়ন খণ্ড, বড়জালেঙ্গা উন্নয়ন খণ্ড, বড়খোলা উন্নয়ন খণ্ড, দোলাই উন্নয়ন খণ্ড, কালাইন উন্নয়ন খণ্ড, কাটিগোড়া উন্নয়ন খণ্ড, লক্ষ্মীপুর উন্নয়ন খণ্ড, লক্ষ্মীপুর পৌরসভা, পালংঘাট উন্নয়ন খণ্ড, রাজাবাজার উন্নয়ন খণ্ড, রংপুর উন্নয়ন খণ্ড, শিলচর উন্নয়ন খণ্ড এবং বিভিন্ন উন্নয়ন খণ্ডের প্রশাসন কর্তৃক নির্ধারিত অন্যান্য জনসমাগম স্থলে এই কর্মসূচি একযোগে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানকে সুষ্ঠু, শৃঙ্খলাবদ্ধ ও সফলভাবে সম্পন্ন করার জন্য প্রতিটি নির্ধারিত স্থানের দায়িত্বে নোডাল অফিসার নিয়োগ করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে বিভিন্ন নির্বাচিত জনপ্রতিনিধি ও বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিদের প্রধান অতিথি হিসেবে মনোনীত করা হয়েছে। অপরদিকে জাতীয় স্তরের গ্রিন ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে 11 স্থান অর্জন আসাম বিশ্ববিদ্যালয়। পরিবেশ সচেতনতা, জলবায়ু নিয়ন্ত্রণ ও পরিবেশ বান্ধব ক্যাম্পাস হিসেবে এক অনন্য গৌরব অর্জন করল আসাম বিশ্ববিদ্যালয়।
ইউনেস্কো স্বীকৃত পরিবেশ সংস্থা গ্রিন মেন্টরসের পক্ষ থেকে প্রকাশিত মর্যাদাপূর্ণ ন্যাশনাল গ্রিন ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2026-এ একাদশ স্থান অধিকার করেছে এই বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের মুকুটে এই নতুন ফলক সংযোজনে খুশির হাওয়া বইছে ছাত্র, শিক্ষক, শিক্ষাকর্মী মহলে। ক্যাম্পাসের পরিবেশগত কর্মক্ষমতা ও প্রয়োজনীয় নথিপত্র পর্যালোচনার পর এই ফলাফল ঘোষণা করা হয়েছে। মূল্যায়নে চমৎকার পারফরমেন্স প্রদর্শন করে 100-র মধ্যে 92.9 সামগ্রিক স্কোর অর্জন করেছে আসাম বিশ্ববিদ্যালয়। এই অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসাবে বিশ্ববিদ্যালয়টিকে গোল্ড রেটিং প্রদান করা হয়েছে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক উৎকর্ষের পাশাপাশি পরিবেশগত দায়িত্বশীলতা, কার্বন নিঃসরণ হ্রাস ও জলবায়ু সংক্রান্ত সচেতনতা সার্থকভাবে প্রয়োগের জন্য এই সম্মান প্রদান করা হচ্ছে। গ্রিন মেন্টরসের এই মূল্যায়ন প্রক্রিয়াটি সম্পূর্ণ তথ্য ও প্রমাণ ভিত্তিক ছিল। মোট 100 নম্বরের এই মূল্যায়ন প্রক্রিয়াটি 10টি মূল স্তম্ভের উপর ভিত্তি করে সম্পন্ন হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল ক্যাম্পাসের জৈব বৈচিত্র্য ও সবুজায়ন, কার্বন ও জলবায়ু কর্ম পরিকল্পনা, পরিবেশ বান্ধব পরিকাঠামো ও শক্তির সাশ্রয়ী ব্যবহার, জল ব্যবস্থাপনা, বর্জ্য নিষ্কাশন এবং সামাজিক সংযোগ। এই ফ্রেমওয়ার্কটি দেশের জাতীয় শিক্ষানীতি 2020, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ও ইউনেস্কোর গ্রিনিং হায়ার এডুকেশন ফ্রেমওয়ার্কের নির্দেশিকা মেনে প্রস্তুত করা হয়েছে। অপরদিকে হাইলাকান্দিতে ডিজিটাল ছাত্র চুরি, স্কুলে পড়ুয়ারা খাতা কলমে উধাও হয়ে ঠাই দূরের বিদ্যালয়ে। ইউডাইস পোর্টালে কারচুপির অভিযোগে চাঞ্চল্য। প্রতিদিনের মতো স্কুলে যাচ্ছে তারা, শ্রেণীকক্ষে বসে পড়াশোনা করছে, শিক্ষকের পাঠ মন দিয়ে শুনছে, খাতা কলমে লিখছে। টিফিনের ঘন্টা পড়তেই অন্যদের সঙ্গে মিড ডে মিলের লাইনে দাঁড়াচ্ছে, অথচ সরকারি খাতা কলমে কিংবা শিক্ষা বিভাগের ডিজিটাল তথ্যভাণ্ডার ইউডাইস পোর্টালে সেই বিদ্যালয়ে তাদের কোনো অস্তিত্বই নেই। সরকারি নথি বলছে তারা নাকি বহুদূরের অন্য সরকারি বা অনুদানপ্রাপ্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রী। বাস্তবের সঙ্গে সরকারি তথ্যের এই বিস্ময়কর অসঙ্গতিকে কেন্দ্র করে হাইলাকান্দি জেলার সামনে এসেছে এক চাঞ্চল্যকর ডিজিটাল কেলেঙ্কারির অভিযোগ। সমগ্র শিক্ষা অভিযানের অধীন ইউডাইস পোর্টাল এবং শিক্ষার্থীদের ডিজিটাল পরিচয় ব্যবস্থাকে ব্যবহার করে এক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের তথ্য অন্য বিদ্যালয়ে স্থানান্তরের অভিযোগ উঠছে জেলার একাধিক এলাকায়। অভিযোগ পরিকল্পিতভাবে এক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নাম ও তথ্য ডিজিটাল পদ্ধতিতে অন্য বিদ্যালয়ে স্থানান্তর করে ভুয়ো ছাত্র সংখ্যা দেখানো হচ্ছে। এর মাধ্যমে সরকারি অনুদান, স্কুল ইউনিফর্ম, পাঠ্যপুস্তক, মিড ডে মিল সহ বিভিন্ন সরকারি সুবিধা আদায় এবং ছাত্র সংখ্যা কমে যাওয়ার কারণে বিদ্যালয় একীভূত হওয়ার সম্ভাবনা এড়ানোর চেষ্টা চলছে বলে অভিযোগ উঠছে। এই অভিযোগকে ঘিরে ইতিমধ্যে জেলার শিক্ষা শৈক্ষিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশেষ করে একাংশ ক্লাস্টার রিসোর্স সেন্টার কোঅর্ডিনেটরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যে ব্লক প্রাথমিক শিক্ষা আধিকারিকের কার্যালয়ে এ বিষয়ে লিখিত অভিযোগ জমা পড়েছে বলে জানা গেছে। অভিযোগ অনুযায়ী বাউয়ারঘাট ক্লাস্টারের অধীন আহ্লাদচন্দ্র এমই ইনস্টিটিউটের নথিভুক্ত 52 জন শিক্ষার্থীর মধ্যে অন্তত 7 থেকে 13 জনের তথ্য কয়েক মাস আগে হঠাৎ ইউডাইস পোর্টাল থেকে উধাও হয়ে যায়। পরে দেখা যায় বাস্তবে তারা ওই বিদ্যালয়ে নিয়মিত পড়াশোনা করলেও ডিজিটাল নথিতে তাদের নাম জেলার বিভিন্ন প্রান্তের বিদ্যালয়ে স্থানান্তরিত হয়ে গেছে। বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, বিষয়টি নিয়ে কয়েক মাস আগেই বিইও কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করা হলেও এখনও পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। শুধু তাই নয়, শিক্ষার্থীদের তথ্য আগের বিদ্যালয়ে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়নি, এমনকি অভিযোগের আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়নি বলে দাবি করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, কাউসার হোসেন লস্করকে ইউডাইস পোর্টালে কাটাখাল নদীর পূর্ব তীরবর্তী প্রত্যন্ত এলাকার দলচূড়া আদর্শ বিদ্যায়তনের ছাত্র হিসেবে দেখানো হচ্ছে। একইভাবে মুজাহিদুল ইসলাম বড়বইয়া, জুবাইদুর রহমান লস্কর, আমজাদুর রহমান লস্কর, মারুফা বেগম লস্কর এবং আবু তানজিমিন লস্করের তথ্য স্থানান্তরিত হয়েছে কাঞ্চনপুর মেধা বিকাশ বিদ্যালয়ে। রাজ্য সরকারের বর্তমান নীতি অনুযায়ী সরকারি প্রাথমিক বা এমই বিদ্যালয়ের ছাত্র সংখ্যা 30-এর নিচে নেমে গেলে সংশ্লিষ্ট বিদ্যালয়কে পার্শ্ববর্তী বিদ্যালয়ের সঙ্গে একীভূত করার বিধান রয়েছে। সেই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, বিদ্যালয়ের অস্তিত্ব টিকিয়ে রাখতে অন্য বিদ্যালয়ের শিক্ষার্থীদের ডিজিটাল তথ্য স্থানান্তর করে ছাত্র সংখ্যা কৃত্রিমভাবে বাড়িয়ে দেখানোর কোনো সংঘবদ্ধ প্রচেষ্টা চলছে কিনা।
যদিও এই অভিযোগের সত্যতা এখনও সরকারি তদন্তে প্রতিষ্ঠিত হয়নি। অপরদিকে জনগণের ট্যাক্সের টাকা বাঁচাতে কড়া পদক্ষেপ কেন্দ্রের। ভিআইপি সংস্কৃতিতে রাশ টেনে এবার সরকারি খরচে একের পর এক বিলাসবহুল গাড়ির ব্যবহার এবং অতিরিক্ত সুবিধাভোগে লাগাম টানল মোদী সরকার। সরকারি গাড়ির ব্যবহার নিয়ে নতুন সংশোধিত নির্দেশিকা জারি করা হয়েছে কেন্দ্রের তরফে। তাতে বলা হয়েছে, কোনো সরকারি আধিকারিকের জন্য একটি পদে একটির বেশি সরকারি গাড়ি বরাদ্দ করা হবে না। এমনকি একই ব্যক্তি একাধিক মন্ত্রক, দফতর, স্বশাসিত সংস্থা বা আধা সরকারি প্রতিষ্ঠানে অতিরিক্ত দায়িত্ব পালন করলেও তার জন্য আলাদা করে দ্বিতীয় সরকারি গাড়ির অনুমোদন মিলবে না। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা, অপ্রয়োজনীয় ব্যয় কমানো এবং সরকারি গাড়ির অপব্যবহার রোধ করাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। নতুন নিয়ম অবিলম্বে সব কেন্দ্রীয় মন্ত্রক এবং তাদের অধীনস্থ দফতরগুলিতে কার্যকর করতে বলা হয়েছে। প্রসঙ্গত, সরকারি গাড়ি ব্যবহারের বিষয়ে প্রথম নির্দেশিকা জারি করা হয়েছিল 2022 সালের সেপ্টেম্বর মাসে। এবার সেই নির্দেশিকায় সংশোধন এনে নতুন নিয়ম আরও কঠোর করা হলো। নতুন নীতিতে স্পষ্ট করে বলা হয়েছে, কোনো আধিকারিকের নামে একটি সরকারি গাড়ি বরাদ্দ থাকলে তিনি অন্য কোনো দায়িত্বের জন্য অতিরিক্ত সরকারি গাড়ি দাবি করতে পারবেন না। সরকারের মতে এক পদে একটি সরকারি গাড়ি নীতি প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি করবে, পাশাপাশি সরকারি সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত হওয়ার পাশাপাশি অযথা ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে। সরকারি গাড়ি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতেও এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছে কেন্দ্র। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।